নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা সারদা দেবী এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে এলাম। আজ শুনব আমরা এর অন্তিম পর্ব। আজকে শুনব শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুর চলে যাওয়ার পরে কতটা অসহায় হয়ে পড়লেন। এতটাই অসহায় যে তার কোনো বাসস্থান নেই, মা নিরাশ্রয় হয়ে পড়েছেন এবং স্বামীজি এটা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। তারপরে স্বামীজি কি করলেন, কি বললেন সেই সমস্ত নিয়ে চলুন তাহলে শুরু করি। গতকাল যেখানে শেষ করেছিলাম যে মঠ হওয়ার পর স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করেছিলেন মঠে। এটি বলছেন পূজনীয় স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। বলছেন যে তা আজও বেলুর মঠে পুজো হয়। মা ঠাকুরুন যে কি তা একমাত্র স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী তার কেহ বোঝেনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জীবিত অবস্থায় থাকাকালীন বলেছিলেন মাকে যে কারো কাছে কখনো চিত হাত করবে না। কামারপুকুরে শ্বশুরের ভিটেতে গিয়ে শাক বুনে খাবে, কিন্তু কারো কাছে কিছু চাইবে না। ঠাকুর চলে গেলেন। এবার মায়ের যে কি দুঃখ দুর্দশার দিন এলো। রাজরাজেশ্বরী মা প্রচণ্ড দারিদ্রতার মধ্যে এসে পড়লেন ঠাকুর চলে যাওয়ার পরে, এবং পারিপার্শ্বিক মানুষজনের অসহায়তা, মায়ের সঙ্গে দুর্ব্যবহার চরম আকার নিল। চলুন তাহলে শুরু করি। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগানবাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন, স্বামীজি সে চেষ্টা করেছিলেন। মা নিজেই বলেছেন শ্রীরামকৃষ্ণের তাঁর যাবার পর নরেন এরা বললে বাড়িটা 3 দিনও থাক, আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে। সদ্য সদ্য মায়ের মনে কষ্ট। রামদত্ত টত্ত এরা বললে তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না, বাড়ি চুকিয়ে দিলে। কাশীপুর থেকে বলরামবাবু শ্রী শ্রী মাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন। সেখানে কয়েকদিন থাকার পর শ্রীমা বৃন্দাবনে বছরখানিক বাস করেন। এর ব্যয়ভার বলরামবাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা কামারপুকুরে চরম দারিদ্র্যের মধ্যে বাস করছিলেন। রানী রাসমণির দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র তৈলক্ষ্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক 7 টাকা করে দিতেন। কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রীমায়ের বৃন্দাবনে বাসকালেই কালীবাড়ির দিনু খাজাঞ্চি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয়। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল। স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্য বহু অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কামারপুকুরে শ্রীমায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রীমাকে কলকাতায় এনে রাখতেন, কিন্তু শ্রীমায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো। সংঘ জননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ, তীব্র গ্লানির সঞ্চার করত। তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ ও ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে 1898 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তাঁর বিখ্যাত চিঠি। সেই চিঠিতে স্বামীজি লিখছেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না দাদা। এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। মায়ের জমিটা যেমন করেছো অমনি আমি হুপ করে আসছি আর কি।
জমিটা বড় চাই। বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলব, চিন্তা নাই। আবার 1894 খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি খরিদ করিতে হইবে, তাহা ঠিক করিবে। অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক, পরে দেখা যাইবে, কিন্তু জমিটা প্রশস্ত চাই। কি প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে। দেখুন, এর আগে আমরা দেখলাম স্বামীজি ঠাকুরের মঠ তৈরি করলেন। এবারে তিনি মায়ের একটা বাসস্থান, যে রাজরাজেশ্বরী মা আমাদের, আজকে আমরা কত গয়না দিয়ে মাকে সাজাই, তাই না? আজকে মা কত কিছু, ওই যে মা বলেছিলেন আমি থাকতে কেউ চিনবে না, সত্যি তাই, মা থাকতে আমরা কেউ তাকে চিনিনি। আজকে যখন মায়ের এরকম অবস্থা, এমনও গেছে মায়ের খাওয়ারটুকু হয়নি, ভাবলে সত্যি কষ্ট হয়। এমনও গেছে ছেঁড়া শাড়ি পরে মা ঘুরে বেড়াচ্ছেন ওইভাবে কামারপুকুরে। খুবই কষ্টের দিন সেদিন মায়ের গেছে। স্বামীজি বলছেন যে নিঃসহায় মা, সেই নিঃসহায় দিন গেছে মায়ের। চরম দারিদ্রতার দিন মা দেখেছেন। তো সেই সময় স্বামীজির এই উদ্বেগ, এই ব্যাকুলতা, মায়ের একটি বাড়ি করতেই হবে। 1894 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তাঁর চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্তি। বুঝতে পারিস? বলছেন বুঝতে পারিস? 2-3 হাজার টাকার মতো একটা জায়গা দেখ, জায়গাটা বড় চাই, আপাতত মেটে ঘর, কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে। যত শীঘ্র পারো জায়গা দেখো, আমাকে চিঠি লিখবে। কালীকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কীরকম করে টাকা পাঠাতে হয়, কুকের দ্বারা কি প্রকারে। যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই, ওইটি হলেই ব্যাস, আর্ধেক হাঁপছাড়ি। জায়গাটা বড় চাই, তারপর দেখা যাবে, আমাদের জন্য চিন্তা নাই, ধীরে ধীরে সব হবে। কলকাতার যত কাছে হয় ততই ভালো। একবার জায়গা হলে মা ঠাকুরানীকে সেন্টার করে গৌরী মা, গোলাপ মা একটা বেডোল হুজুক মাচিয়ে দিক। একবার তিনি বলছেন শিবানন্দকে, অর্থাৎ তারক মহারাজকে, একবার বলছেন স্বামী ব্রহ্মানন্দকে, রাখাল মহারাজকে, এবং কখনো বলছেন তিনি স্বামী রামকৃষ্ণানন্দকে, মানে শশী মহারাজকে। এইভাবে তিনি উদ্বিগ্ন হয়ে রয়েছেন। 1 মাসের মধ্যেই আবার 1894 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর স্বামীজি এই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। লিখছেন, পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে, যত শীঘ্র পারো। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন, মা ঠাকুরানীর জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে, একটা বড় জমি প্রথমে চাই, তারপর বাড়ি ঘর সব হবে। আমাদের মঠ, মানে সন্ন্যাসীদের মঠ, ধীরে ধীরে হবে, ভাবনা নাই। যদি তুমি কাহাকে টাকা পাঠাইব, অর্থাৎ কাহার নামে লিখিতে, তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম। মানে যদি বলেন রামকৃষ্ণানন্দ মহারাজ যে কার নামে লিখতে হবে, কার কাছে পাঠাবেন, স্বামীজি বলছেন তাহলে আজই আমি পাঠাবো। টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে, পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো, কাছাকাছি হওয়া চাই, এবং 2টা জমি যাহাতে অতি নিকটে হয় এমতো চেষ্টা করিবে। কলকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই, 2টো জমির কথা ভুলবে না, এবং তোমাদের মধ্যে কে এ কার্যের ভার লইবে তাহা লিখিবে। অপিচ গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে। স্বামী ব্রহ্মানন্দকে 1895 খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখছেন, যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মার কৃপায় আমি একাই 1 লাখ আছি, 20 লাখ হব। আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। রাখাল ভায়া, তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা, আমার টাকা কড়ি সব মজুদ, খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো।
জমির জন্য 3 থেকে 4 অথবা 5,000 পর্যন্ত লাগে তো ক্ষতি নাই। ঘর দাঁড় এক্ষণে মাটির ভালো, একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো। ক্রমে ঘর দাঁড় ধীরে ধীরে উঠবে। যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলদের পরামর্শে করিবে। ওই চিঠিরই শেষাংশে লিখছেন কিছু কালেকশন নেবে, তাতে 2-1 হাজার টাকা হতে পারবে। তাহলে মা ঠাকুরানীর জমির উপর দস্তুর মতো ঘরদার হয়ে যাবে। বৈকুণ্ঠনাথ সান্যালকে 9ই ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করব। মা ঠাকুরানীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত। রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায়, স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরু ভাইদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা করেছেন। এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল। কিন্তু 1902 সালে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটা চাপা পড়ে। 4 বছর পরে 1906 খ্রিস্টাব্দের 18ই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর মঠকে দান করেন। 1907 খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ সঞ্চিত 2,700 টাকা এবং আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন। 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে বাড়ি তৈরি শেষ হয়। 1909 খ্রিস্টাব্দের 23শে মে শ্রীমা এই বাড়িতে পদার্পণ করেন। অবশ্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন, এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে। শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি, ভারতবর্ষের প্রতীক বিগ্রহ। নিবেদিতা তখন মিস মার্গারেট নোবেল, মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের নিয়ে বাগবাজারে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন। তখনকার রক্ষণশীল সমাজ এই ম্লেচ্ছ বিদেশিনীদের কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল। তার মনে ভয়ও ছিল শ্রীমা তাদের কিভাবে গ্রহণ করবেন। কিন্তু স্বামীজি সবিস্ময়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছিলেন। স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, শ্রীমা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? শ্রীমা এদের গ্রহণ করেছেন, অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন। এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয়। কিন্তু শ্রীমা যে ছিলেন অতুলনীয়া, তার তুলনা তিনি নিজেই। সেই অতুলনীয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান। শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতন তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতন মা জগতে এই একটি, আর দ্বিতীয় নেই। বেলুর মঠে জনৈক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী সূত্রে কথামৃতকার শ্রীমর অপ্রকাশিত ডায়েরিতে উল্লেখিত একটি ঘটনার কথা জানা যায়। 23শে এপ্রিল 1890, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তিরোধানের প্রায় বছর 4 পর স্বামীজি একদিন গুরু ভাইদের কাছে বলরামবাবুর বাসভবনে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি। সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, কেন? ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী। স্বামীজিকে স্বামী যোগানন্দের একথা বলার উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন, তাই শ্রী শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকা উচিত নয়।
কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না। স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র। শ্রীরামকৃষ্ণ তাকে কিছু বলুন বা নাই বলুন, স্বামীজির হৃদয়ে শ্রীমা যে তার আগেই মহা মহিমায় অধিষ্ঠিতা হয়েছেন তার প্রমাণ আছে। বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে 14 ফেব্রুয়ারি 1890 বলরামবাবুকে লেখা চিঠিতে আমরা প্রবন্ধের প্রথমেই দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই না আত্মপ্রকাশ করেছিল। শ্রীরামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত। তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ, এই উপলব্ধি স্বামীজির আর্য প্রজ্ঞায় যথাসময়ে প্রতিভাত হবেই। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের দর্পণে না দেখে তার স্বস্বরূপেই চিনুন। তা না হলে শ্রীমাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী হিসাবে, শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী হিসাবে। তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সে শ্রদ্ধা স্থায়ী হবে না। শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবী বার্তাবহ, তেমনি শ্রী শ্রী মায়েরও। নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রীরামকৃষ্ণকেই চেনাবেন না, চেনাবেন শ্রী শ্রী মাকেও। গুরু ভাইদের কাছেও তুলে ধরবেন সংঘ জননী শ্রী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ। সে কারণেই অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক, তাই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত। আমরা জানি না ঠিক কোন সময় সেই উপলব্ধির স্বামীজির হয়েছিল, তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কি রূপ নিয়েছিল। শ্রীরামকৃষ্ণের মায়ের যেমন স্বামীজির যেমন মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছিল, অপরপক্ষে আমরা দেখতে পাই মায়েরও ঠিক ততটাই স্বামীজির প্রতি ভালোবাসা ছিল। পূজনীয় স্বামী বিমলানন্দ লিখছেন, শ্রী শ্রী স্বামীজি মহারাজের জন্যে যে কষ্ট হইতেছে লিখিয়া কি জানাই। অপরটি স্বামী অভেদানন্দ কথিত। জনৈক ভক্তকে তিনি বলছেন, মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন। গুরু ভাইরা এক একজন শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন। শোকে 2-3 দিন তিনি খেতে পর্যন্ত পারতেন না। স্বামীজির শরীর গেল, মা কাঁদতেন আর সকলের কাছে বলতেন, নরেন খেটে খেটেই মরে গেল। এই ছিল মাতা পুত্রের একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্পর্ক। এই সম্পর্ক বলে ব্যাখ্যা করার মতো নয়। আমরা আজ 5-6 দিন ধরে এই স্বামীজির দৃষ্টিতে মা পাঠ করলাম, আজকে শেষ হলো। তো স্বামীজি ঠাকুর এবং মাকে কি চোখে দেখতেন, মাকে তিনি কিভাবে শ্রদ্ধা করতেন, ঠাকুরের কোনো কথা নিয়ে তিনি হয়তো বা কখনো তর্ক বিতর্ক করেছেন, কিন্তু মায়ের মুখের ওপরে কখনো তিনি কোনো কথা বলেননি। মায়ের আদেশ ছিল তার কাছে শিরোধার্য। মা যা বলতেন তার কাছে সেটাই ছিল বেদবাক্য। এবং মাকে ভালোবেসেই তিনি এই মায়ের এই যাযাবর জীবন, কখনো তিনি কামারপুকুরে থাকছেন, কখনো তিনি জয়রামবাটি যাচ্ছেন, কখনো তিনি দক্ষিণেশ্বরে থাকছেন। প্রথম থেকেই মায়ের জীবনটা এভাবে কেটেছে। আমরা যখন ভাবি আমাদের বাসস্থানের কথা, আমরা ভাবি আমাদের কত কিছুর কথা, তখন ভাবলেও খারাপ লাগে যে মা কিভাবে দিন কাটিয়েছেন, যে রাজরাজেশ্বরী মাকে আমরা আজকে ঠাকুর ঘরে রেখে পুজো করি। সেই মায়ের দিনটা কিভাবে কেটেছে, তার নিজস্ব একটা বাসস্থান ছিল না, এত চরম দারিদ্রতার মধ্যে তাকে দিন কাটাতে হয়েছে। অবশেষে এসে এই স্বামীজি মহারাজ এবং শরৎ মহারাজের চেষ্টায়, আরও সমস্ত মহারাজদের চেষ্টায় মায়ের বাড়ি তৈরি হলো। যে মায়ের বাড়ি কিন্তু আজ আমাদের আশ্রয়স্থল। আমরা সেখানে অন্তত একটু গিয়ে শান্তি পাই। যেখানে মায়ের নাম সেখানেই আনন্দধাম। সেই মায়ের নাম যেখানে আছে সেখানে গেলে
মায়ের ছবি যেখানে আছে সেখানে গেলেই আমরা শান্তি পাই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। দিব্যত্রয়ীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।